তিন তলায় বসে থাকা কোনো ডাক্তারকে কখনো একতলায় থাকা রোগীর কাশির শব্দ শুনে রোগ নির্ধারণ করতে শুনেছেন? হ্যাঁ, এমনই একজন ডাক্তার ছিলেন বটে আমাদের এই বাংলায়, যিনি প্যাথোলজিক্যাল টেস্টের চেয়ে বেশি ভরসা করতেন নিজের চোখ, কান এবং নাককে। আর এতটা নিখুঁত হওয়ার কারণেই বোধহয় ওই মানুষটাকে আজও গোটা ভারতবর্ষ আধুনিক যুগের ধন্বন্তরী বলে চেনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে জাতির জনক মহাত্মা গান্ধী সবাই ছিলেন তার চিকিৎসাধীন। লোকে বলে তার মতো ডাক্তার নাকি আর একজনও জন্মায়নি এই দেশের মাটিতে। আর তাই যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় এর আজকের এই নতুন এপিসোডে আমি সুজয় নীল আপনাদের শোনাবো সেই ধন্বন্তরী ডাক্তার এবং পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের কিছু এমন অজানা গল্প যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। 1 জুলাই ভারতবর্ষের এই তারিখটাকে পালন করা হয় ডক্টরস ডে হিসেবে, কারণ এই দিনটাই হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। বিধানবাবুর হাত ধরেই শুরু হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পথ চলা। পাশাপাশি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্থাপন করে তিনি সেই সংস্থার প্রেসিডেন্টের পদও সামলেছিলেন। দেশের মানুষের ভালো চেয়ে তার করা একটার পর একটা কাজ দেশকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা একটু ইতিহাস বইয়ের পাতা উল্টোলেই বোঝা যাবে। নয়তো শুধু শুধু তো আর কেউ এই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন না। এবার বিধানবাবুকে নিয়ে একটা গল্প বলি বরং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন বিকেল 5টার পর কেউ যেন মহাকারণে না থাকে। এমনকি লিফটম্যানদেরও তিনি ছুটি দিয়ে দিতেন। কিন্তু উনি নিজে রাত 8টা থেকে 8:30 অবধি মহাকারণে থেকে কাজ করলেও কর্মীদের অতক্ষণ আটকে রাখাটাকে অভদ্রতা মনে করতেন, কারণ সবারই পরিবার রয়েছে। তবে বিধানবাবু যেহেতু রাত অবধি থাকতেন, তাই তার সহায়ক এবং একজন সার্জেনকে ওর সঙ্গেই থাকতে হতো। সেই সার্জেনটি প্রতিদিন বিধানবাবুকে গাড়িতে তুলে দিতেন, কারণ বিধানচন্দ্র রায় সরকারি পাইলট গাড়ি ব্যবহার করার তীব্র বিরুদ্ধে ছিলেন। এমনই একদিন কাজ করতে করতে রাত 9টা বেজে গেছে। বিধানবাবু মহাকারণে সিঁড়ি বেয়ে নামছেন। হঠাৎ একটা কাশির শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন। সহায়ককে বললেন, এই সময় কে কাজ করছে এখানে? বলেছি না এত রাত অবধি কেউ যেন না থাকে। কে কাশলো তাকে ডেকে আনো। কিছুক্ষণ পর মহাকারণের এক সাফাই কর্মীকে সঙ্গে করে নিয়ে এলেন সহায়ক। সাফাই কর্মীর মুখ ততক্ষণে কাঁচু মাচু। মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করার একটাই ফলাফল, চাকরি খোয়ানো। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিধানবাবু নিজের সার্জেনকে নির্দেশ দিলেন, এক্ষুনি এই ব্যাটাকে গাড়িতে করে যাদবপুর টিবি হাসপাতালে নিয়ে যান আর ওখানে ভর্তি করিয়ে দিন। এর গ্যালোপিং টিবি হয়েছে, চিকিৎসা না হলে মারা পড়বে। বিধানবাবুর কথায় সবাই অবাক। একতলায় দাঁড়িয়ে তিনি 3তলা থেকে আসা কাশির শব্দ শুনে টিবি রোগ ধরে ফেললেন। অতঃপর লোকটাকে হাসপাতালে ভর্তি করানো হলো। বিধানবাবু কৌতূহলী সহায়ক পরের দিন সকালে হাসপাতালে ফোন করলেন আর শুনতে পেলেন সত্যি সত্যি লোকটার গ্যালোপিং টিবি হয়েছে। চিকিৎসা শুরু না হলে লোকটা আর হয়তো মাস 3 বাঁচত। হ্যাঁ, এভাবেই নিজের সুদীর্ঘ ডাক্তারি কেরিয়ারে কয়েক হাজার মানুষকে স্রেফ বাইরে থেকে দেখেই চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন বিধানবাবু। এইবার যে গল্পটা বলবো সেটা সর্বজনবিদিত, মানে লোকমুখে ছড়াতে ছড়াতে একেবারে কাল্ট ক্লাসিক প্রেমের আখ্যানে পরিণত হয়েছে। আর সেটা হলো বিধানচন্দ্র রায় এবং কল্যাণী সরকারের প্রেমের গল্প। তবে এই গল্পের শেষে এমন একটা টুইস্ট আছে যা হয়তো আপনাদের মন ভেঙে দেবে। প্রথমে গল্পটা বলে নি, তারপর বলবো সত্যিটা। গল্পটা খানিকটা এই রকম। বিদেশ থেকে কলকাতায় ফিরে তখন সবে টুকটাক প্র্যাকটিস করা শুরু করেছেন বিধান রায়। ফলে রোজগার খুব একটা বেশি নয়, পাশাপাশি বিধানচন্দ্র রায়ের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। কিন্তু ঠিক সেই সময় বিধানচন্দ্র রায় প্রেমে পড়লেন কল্যাণী সরকার নামের একটা মেয়ের। এই কল্যাণী সরকার হলো বাংলার আর এক কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে। দুজনে বেশ কিছুদিন প্রেম করলেন, একে অপরকে প্রতিশ্রুতিও দিলেন সারা জীবন পাশে থাকার। কিন্তু হঠাৎ একদিন এই খবরটা কানে গেল বিত্তশালী নীলরতন সরকারের। তিনি ডেকে পাঠালেন তরুণ বিধান রায়কে। প্রথমে তিনি বিধানচন্দ্র রায়কে জিজ্ঞেস করলেন মাসিক রোজগারের কথা। এর উত্তরে বিধানচন্দ্র রায়ের কাছ থেকে টাকার অঙ্ক শুনে নীলরতন সরকার বললেন, আমার মেয়ের মাসিক হাত খরচের থেকে বেশি। ব্যাস, এই উত্তরটা শুনে বিধানবাবু বুঝে গেছিলেন যে কল্যাণী দেবীর সঙ্গে তার আর থাকা হবে না। এরপরেই কল্যাণী দেবীর বিয়ে হয়ে যায়। কিন্তু বিধানবাবু কিছুতেই নিজের জীবনের প্রথম প্রেম কল্যাণীকে ভুলতে পারেননি, তাই তিনি আর কোনোদিন বিয়েও করেননি। তবে বহু বছর বাদে বিধানবাবু যখন মুখ্যমন্ত্রী হলেন তখন নিজের প্রথম প্রেমের নামানুসারেই তৈরি করলেন নিজের সাধের শহর কল্যাণী। গল্পটা এতদূর অবধি শুনে নিশ্চয়ই একটা দুর্দান্ত প্রেমের ছায়াছবির গল্প বলে মনে হচ্ছে। তাহলে এবার আপনাদের মন ভেঙে দিয়ে বলি, বাংলার বুকে বছরের পর বছর ধরে সত্যি হয়ে ঘোরা এই প্রেমের গল্পটা আসলে সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, 100% মিথ্যে গল্প এটা। তাহলে সত্যিটা কি? বইপত্রের পাতা একটু উল্টোলেই জানতে পারবেন ডাক্তার নীলরতন সরকারের মোট 5 জন কন্যা সন্তান ছিলেন। আর তাদের নাম ছিল নলিনী সরকার, অরুন্ধতী,
শান্তা, মীরা এবং কমলা। এই 5 জন ছাড়া নীলরতন সরকারের একজন ছেলেও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। তাহলে নীলরতন বাবুর মেয়ে হিসেবে পরিচিত বাংলার সবচেয়ে জনপ্রিয় ভালোবাসার গল্পের নায়িকা কল্যাণী সরকার কোথায় গেলেন? আদতে কল্যাণী সরকার বলে কারো অস্তিত্বই নেই, কারণ ডাক্তার নীলরতন সরকারের কল্যাণী সরকার নামক কোনো কন্যা সন্তানই ছিল না। এইবার কল্যাণী দেবী থাকলে তবেই না বিধানবাবু তার সঙ্গে প্রেম করবেন। আসলে বাস্তব জীবনে নীলরতন সরকারকে সাংঘাতিক শ্রদ্ধা করতেন বিধানবাবু। 1940 সালে যখন নীলরতন সরকারের স্ট্রোক হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলো, সেই সময় বিধানচন্দ্র রায়ই ডাক্তার হিসেবে নীলরতন সরকারের চিকিৎসা করেছিলেন। তাহলে কল্যাণী নামটা এলো কোথা থেকে? আসলে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ওই শহর তৈরির মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ করা। খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময়ই কোনো শহরের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে শহরটাকে একজন নারী হিসেবে দেখি, যেমন তিলোত্তমা কলকাতা অথবা কল্লোলিনী কলকাতা। ঠিক তেমনই মানুষের কল্যাণে তৈরি হওয়া ওই শহরের নাম হয়ে উঠেছিল কল্যাণী। ইতিহাসের কথা বলতে গিয়ে একটু অন্য প্রসঙ্গে আসি। আপনারা অনেকেই হয়তো দিল্লি শহরে গিয়ে চাক্ষুষ দেখে এসেছেন লালকেল্লা, অথবা স্বাধীনতা দিবসের দিন দূরদর্শনের পর্দায় এই লালকেল্লার প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন। এই কেল্লার অজানা ইতিহাস নিয়ে পায়ে পায়ে হিস্ট্রিতে আসছে মিঠুন। মুঘল সাম্রাজ্যে মোট 6 জন প্রভাবশালী সম্রাট ছিলেন, কিন্তু তাদের মধ্যে একা শাহজাহানই মুঘল আমলের সব বিখ্যাত স্থাপত্যগুলো নির্মাণ করেছিলেন। আর এই নির্মাণের মধ্যে অন্যতম হল দিল্লির লালকেল্লা, যা রেড ফোর্ট নামেও পরিচিত। তবে মুঘল সাম্রাজ্যের সূর্য কিন্তু এই কেল্লা থেকেই অস্ত গিয়েছিল। যে কেল্লায় একটা সময় মাথা উঁচু করে মুঘল বাদশাহ শাহজাহান প্রবেশ করেছিলেন, সেই কেল্লা থেকেই একটা সময় মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়েছিল ইংরেজরা। সে সময় ইংরেজরা শুধু এই কেল্লাটিকে দখলই করেনি, বরং এর বহু অংশ ধ্বংস করে দিয়েছিল। চুরি করেছিল এই কেল্লার সব দামি দামি রত্ন, সোনা, রূপো। তবে জানলে অবাক হবেন, আজ যে লাল কেল্লাকে আমরা দেখি, যার রং গাঢ় লাল, এই লাল কেল্লা কিন্তু শাহজাহানের আমলে লাল রঙের ছিল না। সে সময় লাল কেল্লা ছিল সাদা রঙের। এবার প্রশ্ন হলো, তাহলে এই কেল্লার রং কারা বা কেন লাল করল? বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লাল কেল্লার সামনে। এই হচ্ছে কি লাল কেল্লা। প্রথমেই জানিয়ে দেই, এই কেল্লায় প্রবেশের জন্য 4টি মুখ্য দরজা আছে: দিল্লি দরজা, লাহোরি দরজা, যমুনা দরজা এবং সেলিম দরজা। তবে শুরু থেকেই লালকেল্লায় প্রবেশের জন্য লাহোরি দরজাটিকে ব্যবহার করা হয়। আর এই লাহোরি দরজার উপর থেকেই স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং তারপর থেকে প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এই স্থান থেকেই পতাকা উত্তোলন করেন। তবে জানলে অবাক হবেন, এই বিশাল প্রাচীর কিন্তু সম্রাট শাহজাহান নির্মাণ করেননি। সে সময় এই কেল্লার একদম সামনেই ছিল চাঁদনি চক, আর চাঁদনি চক থেকে সাধারণ মানুষেরা লালকেল্লা দেখতে পেতেন। কিন্তু ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দী করে এই লালকেল্লাটিকে দখল করেন, তখন তিনি কেল্লার আরও সুরক্ষার জন্য এই বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। সে সময় শাহজাহান ঔরঙ্গজেবকে একটি চিঠি লিখে বলেছিলেন, পুত্র, তুমি কেল্লার সামনে যে দেওয়াল তুলে দিয়েছ, তা দেখে মনে হচ্ছে যেন কেউ কেল্লার উপরে একটা ঘোমটা টেনে দিয়েছে। আর শাহজাহানের এই মন্তব্যের পর থেকে অনেকেই এটিকে ঘুঙ্গাটওয়ালা দরওয়াজা বা ঘোমটাওয়ালা দরওয়াজা বলে থাকেন। কেল্লার চারিদিকে যে বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল, তার সামনে আছে পরিখা। একটা সময় এই পরিখায় ছিল হিংস্র কুমির, যা শত্রুদের এই কেল্লার উঁচু দেয়াল বেয়ে উঠতে বাধা দিত। লাহোরি গেটের সামনে রয়েছে 2টি কামান। এই যে কামানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কামানগুলো হচ্ছে ব্রিটিশ আমলের কামান। কারণ এখানে আপনারা দেখতে পাবেন যে ব্রিটিশ ক্রাউনের যে সাইনটা আছে, সেই সাইনটা এখানে রয়েছে। আর সাথে এখানে কামানের ডেট দেওয়া আছে 1827 সালে। মানে এই কামানটা 1827 সালে তৈরি করা হয়েছে। গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আসে কেল্লার প্রধান গেট। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, উঁচু জায়গাটা, প্রতি বছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এর আগে যে সমস্ত প্রধানমন্ত্রী ছিলেন বা এর পরবর্তীকালে যে সমস্ত প্রধানমন্ত্রী আসবেন, তারা সবাই ওই জায়গায় দাঁড়িয়ে 15ই আগস্টের দিন পতাকা উত্তোলন করেন। এই হচ্ছে গিয়ে লালকেল্লার ভেতরে মিনা বাজার। মোগল আমলে এই মিনা বাজারে কেল্লায় থাকা মহিলাদের জন্য যাবতীয় জিনিসপত্রের বাজার বসত। 2 জন মোগল বাদশাকে এই নহবতখানায় হত্যা করা হয়েছিল। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মোগলদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। তখন 2 জন মোগল বাদশাকে এখানে হত্যা করা হয়েছিল। এই নহবতখানায় 2 মুঘল বাদশাহ জাহানদার শাহ
এবং ফারুক শিয়ারকে হত্যা করা হয়েছিল। দিল্লির এই লালকেল্লা 255 একর জমির উপরে নির্মিত হয়েছিল। আজ থেকে প্রায় 400 বছর আগে সম্রাট শাহজাহান এই কেল্লার নির্মাণের আদেশ দিয়েছিলেন। তবে সেই সময় মোগলদের কাছে অলরেডি একটা সুরক্ষিত কেল্লা ছিল, যা আগ্রা ফোর্ট নামে পরিচিত। তবে শৌখিন সম্রাট শাহজাহান আগ্রার গরম সহ্য করতে পারছিলেন না। সে সময় দিল্লি ছিল দূষণমুক্ত। এছাড়া দিল্লি সে সময় মোগল সাম্রাজ্যের একদম মধ্যস্থলে ছিল, যার কারণে শাসন ব্যবস্থা পরিচালনার সুবিধা হতো। তাই শাহজাহান 1626 সালে লালকেল্লা নির্মাণের আদেশ দেন। তবে এর মাত্র 4 বছরের মধ্যেই শাহজাহান তার প্রিয় বেগম মমতাজকে হারান। মমতাজকে হারানোর শোক শাহজাহানকে খুবই দুর্বল করে দিয়েছিল। সে সময় তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণে বেশি জোর দেন। ফলে লালকেল্লার নির্মাণের কাজ অনেক ধীর গতিতে চলতে থাকে। তবে 1638 সালে আবার জোর কদমে লালকেল্লার নির্মাণের কাজ শুরু হয়। আর প্রায় 10 বছর পরে এই সুবিশাল কেল্লার নির্মাণের কাজ সমাপ্ত হয়। আর এই বছরেই সম্রাট শাহজাহান মোগল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসেন এবং এই লালকেল্লাই হয় মোগলদের প্রধান বাসস্থান। নহবত খানা থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনে আসে দিওয়ানে আম। এখানে বসেই মোগল বাদশারা শাসন করতেন। শাহজাহানের 4 জন পুত্র ছিল: দারা শিকো, ঔরঙ্গজেব, শাহ সুজা এবং মুরাদ বখশ। শাহজাহান 4 ছেলের গুরুত্ব বোঝাতে সিংহাসনের ছাতায় 4টি পিলার ব্যবহার করেছিলেন। বন্ধুরা, শুরু থেকেই এই কেল্লার নাম কিন্তু লালকেল্লা ছিল না। তখন এর নাম ছিল কিলা ই মুবারক। আর সে সময় এই কেল্লা সাদা রঙের চুনাপাথর দিয়ে নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। তবে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা এই কেল্লায় আক্রমণ করে, যার ফলে কেল্লার বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেল্লাটি দখলের পর ইংরেজরা এর মেরামতি করে, আর ব্রিটিশ সাম্রাজ্যের অন্যান্য অফিসিয়াল বিল্ডিংয়ের মতো এটির রঙও লাল রঙের করে দেয়। আর সেখান থেকেই এটিকে রেড ফোর্ট বা লাল কেল্লা নাম দেওয়া হয়। দিওয়ানে আম পার করে এখন আমি চললাম শাহজাহানের প্রিয় বেগম মমতাজের মহলের দিকে। সম্রাট শাহজাহান মমতাজের জন্য লালকেল্লার ভেতরে একটি আলাদা মহল বানিয়েছিলেন, আর এটা হলো সেই মহল যার নাম হচ্ছে মমতাজ মহল। এই মমতাজ মহলের দেওয়ালগুলোতেও দারুণ সব কারুকার্য করা হয়েছিল। এমনকি এর মেঝেতে ছিল মার্বেল পাথর, কিন্তু ব্রিটিশরা তা ভেঙে ফেলেছিল। শাহজাহান লালকেল্লা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন 1626 সালে। সে সময় তিনি প্রিয় বেগম মমতাজের জন্য এই রাজকীয় প্রাসাদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন। তবে তার মাত্র 4 বছর পরেই 1631 সালে মমতাজ তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তবে মমতাজের মৃত্যুর পরেও শাহজাহান লালকেল্লায় এই মমতাজ মহলের নির্মাণের কাজ বন্ধ করাননি। হয়তো মমতাজের প্রতি তার গভীর ভালোবাসাই এর প্রধান কারণ ছিল। বন্ধুরা, এই লালকেল্লার মধ্যে শুধুমাত্র মোগল নয়, বেশ কিছু ব্রিটিশ আমলের স্থাপত্য দেখা যায়, যেগুলোকে ভিক্টোরিয়ান আর্কিটেকচারের আদলে তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল লালকেল্লার বিষয়। আবার ফিরব ইতিহাসের কিছু আশ্চর্য তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এগোনো যাক জুলাই মাসের শুরুর সপ্তাহের পরবর্তী গুরুত্বপূর্ণ দিন ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে নিয়ে। প্রতি বছর 3রা জুলাই সারা বিশ্বে এই দিনটা পালন করা হয়। কিন্তু প্লাস্টিক ব্যাগ কি ক্ষতি করলো সমাজের? একটা ছোট্ট হিসেব দিই। এই যে আজ বাজার থেকে বা মাসকাবারি দোকান থেকে ফেরার পথে প্লাস্টিকের প্যাকেটে জিনিসপত্র নিয়ে এলেন, ওই প্লাস্টিকের প্যাকেটটা আগামী 300 থেকে 400 কিংবা তারও বেশি বছর ধরে অক্ষত অবস্থায় রয়ে যাবে এই পৃথিবীর বুকে। অর্থাৎ আপনার পরবর্তী আরো 5 কিংবা 6টা কিংবা 7টা প্রজন্ম অবধি দিব্যি বেঁচে থাকবে এই প্লাস্টিক ব্যাগ। এবার নিশ্চয়ই আপনি প্লাস্টিকের প্যাকেটগুলোকে আর ব্যাংকের লকারে গচ্ছিত রাখবেন না। কদিন বাদে এগুলো সেই ডাস্টবিন, রাস্তাঘাট কিংবা নদী নালার শোভাবর্ধন করবে। এবার এই প্লাস্টিক প্যাকেটের একটা আশ্চর্য ক্ষমতাও রয়েছে। এদের মাটিতে পুঁতে দিলে মাটির দূষণ হবে, জলে ফেলে দিলে জলজ প্রাণীরা মারা পড়বে, আবার আগুনে পোড়ালে সেই গ্যাস বায়ু দূষণ ঘটাবে। তার মানে বুঝতেই পারছেন আপনার সঙ্গে বাড়িতে আসা ওই নিরীহ প্লাস্টিকটার কি মারাত্মক ক্ষমতা। অথচ প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 3500 কোটি কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে একবার ব্যবহার করার এই প্লাস্টিক ব্যাগ বা প্যাকেটের পরিমাণই সবচেয়ে বেশি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুস্থ পৃথিবী উপহার দিতে হয়, তাহলে কিন্তু আমাদের অতি অবশ্যই একটা প্লাস্টিক ব্যাগ মুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে, নয়তো গোটা পৃথিবীর সামনে বিপদ আসন্ন। আচ্ছা, এবার একটু খেলার কথায় আসি। সারা বিশ্বের মানুষ বর্তমানে ফুটবল জ্বরে আক্রান্ত। গত 11ই জুন বিশ্বব্যাপী যে ফুটবল উৎসব শুরু হয়েছিল, আগামী 19শে জুলাই তার সমাপ্তি ঘটবে নিউ জার্সিতে। এই ফুটবল নিয়ে আমাদের দেশের তরুণ প্রজন্ম উত্তেজনায় ভরপুর।
আপনাদের শোনাবো চিরকুট নামের একটা ব্যান্ডের মিউজিক্যাল মাশআপ। উপস্থাপনায় সৃজিতা, শুভম, দেবায়ন, প্রমেয়, প্রণয়, সৌরভ এবং বিতান। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে, আহা ফুটবল। Give me freedom, give me fire, give me reason, take me higher. See the champions, take a field now. Unify us, make us feel proud. In the streets our heads are lifting as we lose our inhibition. Celebration, it surrounds us. Every nation all around us, sing forever young, singing songs underneath the sun. Let's rejoice in the beautiful game, and together at the end of the day, we all say, when I get older, I will be stronger. They call me freedom, just like a waving flag. And then it goes back, and then it goes back, and then it goes back. Oh, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে, আহা ফুটবল। জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে, আহা ফুটবল। আচ্ছা, একটা প্রশ্ন কি আপনাদের মনে এসেছে কখনো? ভারতবর্ষ কেন ফুটবল ওয়ার্ল্ড কাপে জায়গা করতে পারে না? 1950 সাল নাগাদ একবার সুযোগ এসেছিল বটে, কিন্তু সেবার তো নাকি ভারতীয়রা খালি পায়ে ফুটবল খেলবে বলেছিল বলে ফিফা কিছুতেই রাজি হয়নি তাদের খেলতে দিতে। আগে না, এই কথাটা সম্পূর্ণ গুজব, খানিকটা ওই বিধানবাবুর প্রেমের গল্পের মতো। তাহলে সত্যি গল্পটা কি? বলছি। 1948 সালের লন্ডন অলিম্পিকেই ভারতীয় প্লেয়ারদের মধ্যে কেউ খালি পায়ে, কেউ বা শুধু মোজা পরে খেলতে নেমেছিলেন। সেবার অলিম্পিকে ফ্রান্সের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল ভারতীয় দল, কিন্তু ভারতীয়দের খেলা দেখে তাজ্জব হয়ে গেছিল গোটা বিশ্ব। ব্রিটিশ মিডিয়া রীতিমতো বড় বড় আর্টিকেল লিখেছিল ভারতীয়দের খালি পায়ে ফুটবল খেলা নিয়ে। তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন তালিমেরেন এও এই ম্যাচের পর মিডিয়াকে বলেছিলেন, আমরা ভারতীয়রা ফুটবল খেলি আর বাকিরা খেলে বুটবল। এইবার বলি 1950 সালের আসল ঘটনাটা। 1950 সালে ফিফা মোটেই খালি পায়ে ফুটবল খেলাতে নিষেধাজ্ঞা জারি করেনি, এবং 1948 সালের পর থেকে অনেক ভারতীয় ফুটবলারই জুতো পরা শুরু করে দিয়েছিলেন। এইবারে যখন 1950 সালে জুয়েলারি কাপ অনুষ্ঠিত হয়েছিল, মানে এখনকার যেটা বিশ্বকাপ, তখন সেটা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না ভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে, কারণ তখন সবার কাছে অলিম্পিকই ছিল আসল লক্ষ্য। 1950 সালের জুয়েলারি কাপে অংশগ্রহণ করার জন্য কোয়ালিফাইং রাউন্ডে ভারতকে হারাতে হতো বার্মা এবং ফিলিপিন্সকে, কিন্তু এই দুটো দলই নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, ফলে সরাসরি ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ চলে আসে ভারতবর্ষের কাছে। 16ই মে নাগাদ ভারতীয় টিমের নামও ঘোষণা হয়ে যায়। 15ই জুন টিমের ব্রাজিলে পাড়ি দেওয়ার কথা, কিন্তু তারপরেই ফুটবল ফেডারেশনের কিছু লোকের মনে হয় এতজনকে জাহাজে করে ব্রাজিলে পাঠানো খুবই খরচ সাপেক্ষ, ফুটবলের পিছনে এত খরচ করার কোনো মানেই নেই। আশ্চর্যজনকভাবে সেই সময় ভারতবর্ষের বহু বেসরকারি ফুটবল অ্যাসোসিয়েশন ভারতীয় টিমকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এসেছিল, এমনকি ব্রাজিলও ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু শেষ অবধি তৎকালীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা ভারতবর্ষের নামটা টুর্নামেন্ট থেকেই প্রত্যাহার করে নেয়। বহু বিশেষজ্ঞের মতে এই একটা ভুল সিদ্ধান্তই ভারতীয় ফুটবলকে আজীবনের মতো পিছিয়ে দেয়। 1950 সালের ভারতীয় ফুটবল দলের অধিনায়ক শৈলেন মান্নাও এই ঘটনার জন্য পরবর্তীকালে তৎকালীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দূরদর্শিতার অভাবকেই দায়ী করেছিলেন। তা আপনাদের কি মনে হয়, তারপর কেন ভারতীয় ফুটবল আর ঘুরে দাঁড়াতে পারল না? আপনার মূল্যবান মতামত আপনিও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আচ্ছা, কলকাতা নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় এসেছে কখনো। কালীঘাটের কালী মন্দিরের সঙ্গে কি এই নামটার কোনো যোগাযোগ খুঁজে পান? আপনাদের প্রিয় সেগমেন্ট শব্দবাজিতে এই নিয়ে চর্চা করবে তন্ময়।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর তার কালীঘাট অঞ্চলে দাঁড়িয়ে রয়েছি। যতকাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা পর্বে যখন শব্দবাজি বাংলা শব্দের খেলা থাকে, বাংলা শব্দের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করি আপনার সঙ্গে। আচ্ছা, এই যে জায়গাগুলো আমরা থাকি, কলকাতা হতে পারে বা ধরুন কলকাতারই আশপাশে বিভিন্ন জায়গা, তার নামের কারণ কি? শুধু যদি কলকাতা নামটা বলি, তার একাধিক উৎস পাওয়া যায়, 7টা 8টা 10টাও কেউ কেউ বলেন। সব থেকে পরিচিত যে 2-3টে উৎস পাওয়া যায়, তার মধ্যে একটার সঙ্গে জুড়ে রয়েছে এই কালীঘাট অঞ্চলটার নাম। আসলে যাকে আমরা কালীঘাট বলছি, তার একটা সময় নাম নাকি ছিল কালীক্ষেত্র। যাকে একটা সময় বলা হতো কালীক্ষেত্র, তার বিস্তৃতি অবশ্য ছিল সেই ওদিকে দক্ষিণেশ্বর থেকে এই এদিকে বেহালা পর্যন্ত। এই এত বড় জায়গাটা জুড়ে ধর্মকর্মে যাতায়াতের জন্য একটা রাস্তা পর্যন্ত ছিল, যার বিভিন্ন জায়গায় জঙ্গল টঙ্গল ইত্যাদি ছিল। কিন্তু এই কালীক্ষেত্র থেকে বলা হয় যে কলিকাতা বা কলকাতা শব্দটা ধীরে ধীরে তৈরি হয়েছে। যদিও এই মতটাকে অতটাও মান্যতা দেন না অনেকেই, যতটা মেনে নেওয়ার চেষ্টা করেন আরও একটা শব্দের কথা, যার মধ্যে রয়েছে কলি আর কাতা। সে কলি আর কাতার মধ্যে কোনো জায়গায় অবশ্য কালী এই শব্দটা কোনো মিল নেই, সে গল্প আলাদা গল্প। অন্য একটা জায়গায় আপনাকে নিয়ে যাই আর সেখানে সেই কলকাতা শব্দের গল্পটা বলি। কালীক্ষেত্র থেকে কলকাতা শব্দটা যত না এসেছে বলে মনে করা হয়, তার থেকে অনেক বেশি বরং উপযুক্ত যুক্তিযুক্ত হচ্ছে আমার হাতে যা রয়েছে তার সঙ্গে থাকা প্রমাণটা। আন্দাজ করতে পারছেন এটা কি হতে পারে? এর মধ্যে রয়েছে চুন। আসলে চুন বা চুন ভাটি বলে কিছু জিনিস প্রাচীন যুগে কোনো একটা জায়গায় কলকাতায় ছিল। কোন যুগে? যখন এখানে বন জঙ্গলে ভরা একটা জায়গা ছিল। আদৌ আজকে শহর তো ছেড়েই দিন, গ্রামও হয়তো নয়, হাতে কোনো একটা ঘর ছিল, কুঁড়ে ঘর ছিল। সেখানে যে জেলেরা থাকতেন তারা নাকি এই পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা, আদি গঙ্গা, সেখান থেকে তুলে আনতেন শামুক আর ঝিনুক, তাকে থেঁতো করে গুঁড়ো করে পুড়িয়ে তৈরি করতেন চুন। সেই চুনের ভাটি বা কলি। আর কাতা মানে ছিল তখনকার ভাটি বা বলা যেতে পারে ছোটখাটো কারখানা। কারখানা তো ছিল না, তৈরি করার জায়গা। এই কলি আর কাতা এই দুই জুড়ে তৈরি হয়েছিল কলিকাতা শব্দটা। আদৌ একটা গ্রামও হয়তো তখন ছিল না। এর প্রমাণ যারা দিতে চান তারা বলেন যে বাংলাদেশের বরিশালে আর এই পশ্চিমবঙ্গেরই হাওড়া জেলা কোনো কোনো জায়গায় এখনো কলিকাতা বলে জনপদ বা ছোটখাটো অঞ্চল রয়েছে। তার মানে সেখানে নদী রয়েছে, সেখানেও চুন কাতা ইত্যাদি মিলিয়ে তৈরি করা হতো, আর সেখান থেকেই নাকি কলিকাতা শব্দটা এসেছে। এবার যারা বলতে চান, এটাকে হাতে রেখেই বরং বলি, যে 1690 24শে অগস্ট যোগ 4 নক সেখান থেকে কলিকাতা, তারা এই ভুলটা করেন। তারা মনে রাখতে পারেন না বা খেয়াল করেন না মনসা মঙ্গলে বিপ্রদাস পিপলাইয়ের লেখাতে কলিকাতা শব্দটা পাওয়া যায়। আইনি আকবরীতে কলকাতা বা কলিকাতা শব্দটা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে কালীক্ষেত্র থেকে হোক বা এই চুন আর কলি আর কাতা, কলিকাতা শব্দটা যথেষ্ট পুরনো। কালীঘাটের স্কাইওয়াকের দেওয়ালে যে বাবুদের দেখতে পাচ্ছেন, তারা 19বিংশ শতাব্দীতে কলকাতায় রাজত্ব করেছেন। আচ্ছা, ততদিন অবশ্য কলকাতা নয়, কলিকাতা হয়েছে জায়গাটার নাম, যেটা আগে ছিল 3টে জনপদ, ওই কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর, জানেন আপনি গল্পটা। কিন্তু প্রশ্ন হলো 24শে অগস্ট 1690 যোগ 4 নকের হাতে কলকাতা শহরের নাকি পত্তন হয়েছিল। এটা কতটা ঠিক? কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে যে 1690 সালে কলকাতার আদৌ জন্ম হয়নি, কারণ তার আগেই বিপ্রদাস পিপিলাই বা তারও আগে আইনি আকবরী এরকম জায়গাগুলোতে রীতিমতো কলকাতা শব্দটা বা কলিকাতা শব্দটা ছিল। সুতরাং কলিকাতার জন্ম এই 24শে অগস্ট হয়েছে, এই ধারণা রীতিমতো ভুল। তবে হ্যাঁ, কলকাতা শব্দের জন্ম নিয়ে একটা বেশ মজার গল্প পাওয়া যায়। এক সাহেব একটা ধান জমি দেখে সেখানে নাকি যে চাষি রয়েছেন তাকে জিজ্ঞেস করেছেন সেই জায়গার নাম কি। চাষি ভেবেছে যে সাহেব জানতে চাইছে কবে ধান কাটা হবে। চাষি বলেছে কালকাটা। সাহেব ভেবেছে চাষি জায়গার নাম বলছে কালকাটা, সেখান থেকে হয়েছে ক্যালকাটা। কিন্তু এই থিওরি এখন ভুল প্রমাণিত হয়ে গেছে, একটা গল্প ছিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলকাতার কালীঘাট এলাকা, পাশ দিয়ে যেরকম বাস গাড়ি ইত্যাদি যাচ্ছে, বুঝতেই পারছেন ব্যস্ত রাস্তা। কিন্তু আজ থেকে 200 300 400 500 বছর আগে এই জায়গা ঘন জঙ্গলে ঢাকা ছিল। তখন এখানে এই হর্স পাওয়ারে ছুটে চলা গাড়ি তো কিছুই ছিল না। হর্স ছিল কিনা জানি না, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, তার সঙ্গে সঙ্গে শেয়াল এবং অন্যান্য বন্য জীবজন্তু প্রচুর পরিমাণে ছিল। বলা যেতে পারে সুন্দরবনের অংশ ছিল এই অঞ্চলটা, যাকে কেটে কুটে ছেঁটে ফেলে তৈরি হয়েছে এই নগর, আজকের কলিকাতা বা ক্যালকাটা। কলকাতা যা নাকি আগে ছিল কলিকাতা, সেখান থেকে আজকে কলকাতা হতে গিয়ে পাল্টে গেছে। তো এই যে পাল্টে যখন গেছে, যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় আমরা যখন প্রত্যেক সপ্তাহেই শব্দবাজি বাংলা শব্দের খেলায় মজার মজার শব্দের খেলা খেলি, তাহলে পাল্টি নামে যে খেলাটা রয়েছে সেটা খেলা যাক। পাল্টিতে কি করি আমরা? একটা বাংলা শব্দের অক্ষরগুলোর জায়গা পাল্টিয়ে দিয়ে তাতে যে মজাদার মানেটা তৈরি হয়, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হয় আসল মূল বাংলা শব্দটা কি। এই সপ্তাহে খেলা দেওয়ার আগে গত সপ্তাহে খেলাগুলো কি ছিল আর তার উত্তর কি ছিল সেটা একবার দেখিয়ে দিই আপনাকে।
যত কাণ্ড সোশ্যাল মিডিয়া, এই যে আমরা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া ছুটে যাচ্ছে, এই হইচইয়ের মধ্যে আপনি আপনার মাথা ঠান্ডা রেখে পরপর 3টে পাল্টি খেলুন। আপনাকে 3টে বাংলা শব্দ চিনতে হবে আর উত্তর পাঠাতে হবে আমাদের ইমেল আইডিতে, এই যেটা নিচে দেওয়া রয়েছে। এর সঙ্গে সঙ্গে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ার যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে চলে ফলো করতে ভুলবেন না, আর সেখানে গিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগছে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। সামনের সপ্তাহে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় শব্দবাজি বাংলা শব্দের খেলার আরেকটা পর্ব নিয়ে দেখা হচ্ছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আর একটা নতুন এপিসোড নিয়ে কলকাতা দূরদর্শনের পর্দায়। ততক্ষণ নজর রাখুন।